নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আপনারা জানেন এই মুহূর্তে বিশ্বের সংকট, ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, কিভাবে বিধ্বংসী অবস্থা চলেছে গালফ অঞ্চলে, কিভাবে অনৈতিকভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা ইরানের ওপরে, এবং তার সঙ্গে রয়েছে নেতানিয়াহু। হু হু করে দামছে তেলের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্রাইসিস হচ্ছে এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম যাদের ম্যাপিং হয়েছিল তাদের বাদ দেওয়া। এই ব্যাপারে পলিটিক্যাল আলোচনা অনেক হচ্ছে। সমস্ত পলিটিক্যাল পার্টি, আপনারা যখন আজকের ভিডিওটা দেখছেন অর্থাৎ বুধবার, তখন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে, ইলেকশন কমিশন অফিসে যাচ্ছে। কিন্তু বাস্তবে যখন ম্যাপিং হলো, যখন প্রথমে আপনাদের ড্রাফট লিস্ট বেরোলো, তখন দেখা গেল মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বসিরহাট থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা মুসলিম প্রধান এলাকাগুলোর ম্যাপিং হলো সবচেয়ে ভালো, কারণ তারা অরিজিনালি সমস্ত ডকুমেন্ট দিয়েছিল। 2002 সালে তাদের নাম ছিল। এবং রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না, বাংলাদেশি খুঁজে পাওয়া গেল না। চিন্তার ভাঁজ পড়লো বিজেপির কপালে। শুভেন্দু অধিকারী চিৎকার করতে শুরু করলেন, গোটা বিজেপি ড্রাম পেটালো। তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদী যে ঘুষপেটিয়া রোহিঙ্গা, ঘুষপেটিয়া রোহিঙ্গা কোথায় গেল? এরপরে খেলা শুরু হলো, আপনারা জানেন, রোল অবজারভারদের নিয়ে, মাইক্রো অবজারভারদের নিয়ে বাইরে থেকে আনা, এবং এ রাজ্যের কেন্দ্রীয় শাসিত বিভিন্ন সংস্থা থেকে দেওয়া ডাইরেক্ট ইলেকশন কমিশন তাদের নির্দেশ দিতে শুরু করল। এবং অত্যন্ত নক্কারজনক ভূমিকা নিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল এবং রাজ্যের রোল অবজারভারের যিনি প্রধান সুব্রত গুপ্ত বঙ্গতনয়। আমরা দেখলাম 1.5 কোটি মানুষকে এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হলো। তাদের কিছু ক্লিয়ার হলো, কিছু ক্লিয়ার হলো না। 21 তারিখ পেরিয়ে গেল, এখন সাবজুডিস প্রায় করে নিয়েছে। যাদেরকে বিচারাধীন করে ফেলা হয়েছে তাদের নাম থাকা সত্ত্বেও, এরকম 60 লক্ষ মানুষ, হাতে মাত্র কিছু কয়েকশো বিচারক, অন্য রাজ্য থেকে আসেনি। এই বিচারাধীন কেসটা একটা ভয়ঙ্কর অবস্থা, যাতে যাদের ম্যাপিং হয়েছিল তাদের নাম বাদ দেন। দেখুন, এই গোটা পরিসংখ্যান একেবারে স্টাডি করছিলেন যিনি, আমার ছোট ভাইয়ের মতো সাবির আহমেদ। সাবিরকে আমি স্বাগত জানাই এই অনুষ্ঠানে। সাবিরকে আপনারা, সাবির নমস্কার। আমি একটু পরিচয় বলে নিই। সাবির দীর্ঘদিন ধরে সামাজিক এই সমস্ত পরিসংখ্যানগত কাজ করছে, অমর্ত্য সেনের প্রতিনিধি ট্রাস্টের সঙ্গে যুক্ত। তার সাথে সাবার ইনস্টিটিউট, যারা এই কাজটা একেবারে নিজেদের পয়সায় করছে, একটা সংস্থা। এবং সাবির সোশ্যাল মিডিয়ায় বলেছে যে আপনারা আপনাদের অঞ্চলের কি কি হয়েছে জানান, তথ্য আমরা বিশ্লেষণ করি। এই বিশ্লেষণ করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে বোঝা যাচ্ছে এর পেছনে কি ডিজাইন ছিল। দেখুন, ডিজাইন যদি থাকে তাহলে আপনাকে বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণ করলে তবেই ফুটে উঠবে এর পেছনে কোনো ডিজাইন ছিল কি। কারণ সাবিরকে আমরা যখন আগে পেয়েছিলাম তখন সে একটা কথা বলেছিল, আর আজকে যখন অ্যাডজুডিকেশনের আন্ডারে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ বিচারাধীন, অর্থাৎ আপনি ভোটার কিনা বিচার হবে, আপনি নাগরিক কিনা বিচার হবে। তাহলে 4 মাস ধরে কি হচ্ছিল? বিচার হচ্ছিল না, না ওটা একটা সাজানো বিচার কক্ষ ছিল। পরিসংখ্যান কি বলছে? আমি সরাসরি সাবিরকে প্রশ্ন করব, কি কি পাওয়া গেল তোদের এইটার থেকে, যদি একটু পরিষ্কার করে বলিস। আরেকবার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার চ্যানেলের মাধ্যমে এসআইআর নিয়ে যে ধারাবাহিক যে আলোচনা করছেন, এবং সেটা অনেকটাই বস্তুনিষ্ঠ এবং অনেকেরই চোখ খুলে দেওয়ার মতো আলোচনা, সেই জন্য একবার ধন্যবাদ জানাই। আপনার মনে থাকতে পারে যে আমরা যে গত এপিসোডটাতে কথা বলেছিলাম যে একটা আমাদের আশঙ্কা ছিল যে একটা বড় অংশের মানুষ, কেননা তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দটা তখন চালু হয়েছিল, এবং সেখানে মুসলিমরা ডিসপ্রপোর্শনেটলি রিফ্লেক্টেড হয়েছিল তাদের অংশ প্রতিনিধিত্ব। তো সেইটারই আরেকটি আউটকাম হলো আরেকটি, যেটাকে আমরা বলছি বিচারাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যেটা বলছিল ওরা। এই শব্দগুলো প্রথমে বলতে হবে যে নিজেদের নির্বাচন কমিশন নিজেদের একটা চরম ব্যর্থতাকে ঢাকতে নানা রকম কৌশল, এবং আমরা জানি যে ভারতবর্ষের কোনো নীতি হলে তার একটা রিজিড ফ্রেমওয়ার্ক থাকে, অনেক আলাপ আলোচনার মধ্যে হয়। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এসআইআরটা একেবারে খামখেয়ালি নিজেদের এজেন্ডাকে শুট করার জন্য সব রকম কাজ করলেন, এবং সেইটাই আমরা দেখতে পেলাম যে প্রথম পর্বে, অর্থাৎ যখন আমরা আনম্যাপ দেখেছিলাম তখন কিন্তু বারবার দেখেছি যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ম্যাপ পপুলেশন, অর্থাৎ তারা 2002-এর
তালিকার সঙ্গে যেমন ভাবে ম্যাচ করাতে পেরেছে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়েছে। এতেই রাতের ঘুম চলে গেল যে কেন্দ্রীয় শাসক দল তার নির্দেশে একটি অটোনমাস বডি কিরকম ভাবে নির্লজ্জভাবে কাজ করতে পারে তার এই উদাহরণ আমরা দেখলাম। আরেকটি কথা আমি বলতে পারি যে ভোটার কার্ড রিভিশন করা কোনো গোপন কাজ নয়, অর্থাৎ এর মধ্যে কোনো সিক্রেসি থাকা উচিত নয়, এটা ট্রান্সপারেন্টলি এটা মানুষের সামনে আসা উচিত। আমরা দেখেছি প্রথম পর্বে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানান নির্দেশ দিয়েছে, পরবর্তীকালে আরো গোপনীয়তা রাখার জন্য নানা রকম কৌশল নিয়েছে, মাইক্রো অবজারভারকে দিয়ে কাজ করিয়েছে। আমাদের দেশে আমি আগেরবারও বলেছিলাম যে তথ্য অধিকার আইনের সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির ফুল লিস্ট কিন্তু পাবলিক ডোমেইনে নেই, যেখান থেকে আমরা অ্যানালিসিস হ্যাঁ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকটি কথা বললেন যে সত্যি তথ্য অ্যানালিসিস করব এবং একটা এই সাইডে কি কাজটা ঢপ ঢপ করে শব্দ হচ্ছে, সেটা কোনো ফ্যান একটা কেমন? এক সেকেন্ড ফ্যান কেমন? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই কাজটা গোপন কাজ তো নয়। আমরা এই যে বিচারাধীন লিস্টটা বেরোলো একটু এমন পিছিয়ে ভাবে পিছিয়ে গেলে, একটু হ্যাঁ, পিছিয়ে বসতে ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এমন ভাবে এই লিস্ট থেকে বার করা হলো যে আমাদের মতো যারা গত দুদিন রাত জেগেও উদ্ধার করতে পারছি না, কেননা নামের ওপরে এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা লিখে দিয়েছে। অর্থাৎ একেবারে কোমর বেঁধে নেমেছে যে কোনোভাবে এটা বিশ্লেষণ না করতে পারে এবং একজন মানুষ কেবলমাত্র 10টি বুথের ডাউনলোড করতে পারবে। তার মানে এই যে গোপনীয়তাটা কেন রাখা হচ্ছে, নিশ্চয়ই একটা পাপ কাজ করছে তারা বলে এই গোপনীয়তা করছে। এটা আমি আগেরবারে আমরা ইকোনমিক কস্ট নিয়ে বলেছিলাম, যেটা পরে খুবই চর্চিত বিষয়। এইবারে বলবো যে এই সরকার চালানো ভোটাধিকার দেওয়ার জন্য ভোটের যে লিস্ট তৈরি করার জন্য এই গোপনীয়তাটা কেন সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল এত একটা সেনাবাহিনীর মতো করে বেঁধে ফেলার চেষ্টা করছে, এই প্রশ্নটা আমাদেরকে নাগরিক হিসেবে তুলতে হবে। কেন এই লিস্ট সর্বত্র পাওয়া যাবে না, যার ফলে অ্যানালিসিস করা যাবে? এক তো সেটাকে এত স্ট্রংলি ইনক্রিপ্টেড করছে যেটাকে আমরা ডিবাঙ্ক করতে পারছি না, আমরা তার চেষ্টা চালাচ্ছি, কিন্তু আচ্ছা প্রাইমারি ভাবে দেখা গেল একেবারে মিরর ইমেজ। যদি আমরা গ্রাফ পাঠিয়ে দেবো আমাদেরকে, আনম্যাপ পপুলেশন আমরা দেখেছিলাম এসটি এবং মতুয়া অঞ্চলে ছিল, ঠিক চিত্রটা ঘুরে গেল আমরা সুজাপুর, ডোমকল, ফারাক্কা এতে চলে গেল আমাদের বিচারাধীন। এবং এই শব্দগুলো এসআইআর এর ম্যান্ডেটে কোথাও লেখা নেই, এইগুলো পুরোপুরি ইনভেন্ট করা হয়েছে। যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সিটা অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় প্রথম এই দুটি শব্দ অর্থাৎ এলডি এবং ইউএ এই শব্দগুলোকে নতুন ভাবে ইনভেন্ট করা হলো, আর পুরো প্রক্রিয়াটাকে একটা ধোঁয়াশার মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার কিছু উদাহরণ দিই। একজন ডব্লিউবিসিএস অফিসার, কালিম্পং এর ডব্লিউবিসিএস অফিসার, এবং শুধু একা নয়, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে পারি। আমার বাবা 80 বছরের, একাধিবার জীবনে ভোট দিয়েছে, লোকসভা, পুরসভা, বিধানসভার ভোট। পাসপোর্ট হোল্ডার, সেই পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে, হিয়ারিং এ ডাকা হয়েছিল, তাকে আমরা তার নথি জমা দিয়েছি, কিন্তু দেখা গেল সেও বিচারাধীন। এইটা একটা নাগরিকের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে এইটা, এবং এর মাধ্যমে যেই প্রচেষ্টা কেন্দ্রীয় শাসক দল করার চেষ্টা করছে, ইতিমধ্যে আমি নিজেও মনে করতে পারি যে এই যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার যে ফিলিং, সেইটা কিন্তু এই বিচারাধীন শব্দের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে। ঠিক। আমার আমার আশ্বাস, আমাদের যারা জুডিশিয়ারি কাজ করছে, কিন্তু আমরা জানি জুডিশিয়ারির কি রোল সর্বভারতীয় ক্ষেত্রে খেলেছে। আমি 100% নিশ্চিত যে লিস্ট 60 লক্ষ বেরিয়েছে, তার একটা বড় অংশ কিন্তু তারা বাইরে চলে যাবে, তারা নানান রকম হেনস্থার শিকার হবে, তাদেরকে আবার ডিওর কাছে অ্যাপ্লাই করতে হবে, তাদের দয়া দাক্ষিণ্যের উপরে এখন ভরসা করতে হবে। কেননা প্রশাসনিক স্তরে একটা সোজা কাজকে যারা 2002 এর যাদের লিস্ট ছিল তাদেরকে সহজেই মেনে নেওয়া যেত, যারা পাসপোর্ট দিয়ে সহজেই মেনে নেওয়া যেত। আমি জানি ডকুমেন্টেশনের প্রচুর সমস্যা আছে, এবং মুসলমানদের ক্ষেত্রে যে নামের ক্ষেত্রে মোহাম্মদ একরকম ভাবে লেখা হয়, 12 রকম ভাবে লেখা যেতে পারে, শেখ 12 রকম ভাবে লেখা যেতে পারে, এবং আব্দুল বিসর্গ জব্বার, এইটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এটা যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে এইচ হয়েছে, হয়ে গেছে। এইগুলো সমস্ত তাদেরকে এখন বিচারাধীনের মধ্যে। এই ধরনের অত্যন্ত জঘন্য সংবিধানকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নাগরিককে, নিজের দেশের নাগরিককে হেনস্থা করার এরকম উদাহরণ বানায় ভারতবর্ষের স্বাধীনতার পর। এটি একটি অন্যতম উদাহরণ, অন্য ক্ষেত্রেও হয়েছে আমি বলবো, কিন্তু এটি একটি অন্যতম উদাহরণ, এবং একটা ফিলিং তৈরি করার চেষ্টা করেছে। আমি রমজান মাস চলছে, সারাদিন আমরা ফোন পাচ্ছি, তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ থেকে একেবারে বিপন্ন মানুষ, যাদের
যাদের ডকুমেন্ট বন্যায় ভেসে গেছে, সেরকম মানুষ মুহুর্মুহু ফোন করছে যে এরপরে আমরা কি করব। আমরা জানি যে 14 তারিখে একটা বড় দল জুডিশিয়ারিকে নামানো হয়েছে, তারা করবে, কিন্তু জুডিশিয়ারির প্রতি সমস্ত আস্থা রেখে বলছি তারাই একমাত্র এটাকে উদ্ধার করতে পারে। কিন্তু যে এর পেছনে যে ষড়যন্ত্র ছিল এবং এই ভোটারগুলোকে হয়তো পরে তারা আবেদন করে আসবে, কিন্তু এইবারে ভোট না দিতে পারে, ভোটের চিত্র খানিকটা বদলাতে পারে, এরকমও আমরা আশঙ্কা করছি। তো আমি বলবো যে এইটা টার্গেটেড এবং যন্ত্রের সাহায্য নিয়ে কিভাবে টার্গেট করা যায় সেটা আমরা দেখতে পেলাম। আমি একটু পরিসংখ্যানে আসবো, তার আগে বলি প্রচুর হিন্দু মানুষ, মতুয়া, এমনকি সাবর্ণ যারা, তাদের ক্ষেত্রেও যারা ডিলিট করে দেওয়া হয়েছে, যারা একটু অবাক হয়ে যাচ্ছেন, তাদের নাম সবকিছু দেওয়ার পর এবং মানে কোনো একটা শব্দ হচ্ছে ওই ঘরের মধ্যে, হচ্ছে না অরুণের ওখানে হচ্ছে, আমি জানি আমার এখানে নেই শব্দ না। এবার ঘটনা হচ্ছে যে আশ্চর্যজনক ব্যাপার, আমাকে একজন এই আরো পুরোটা জানিয়েছে। আমি আজ সেটা নিয়ে লাইভ মানে অনুষ্ঠান করেছি আমার। তিনি বলছেন যে প্রথমে যখন বিএলআর ওরা তো ফর্ম গুলো নিয়েছিল, নিয়ে তারা স্ক্যান করে আপলোড করে দিয়েছে। এবার আমরা আপলোড করার পর যখন দেখলাম, তখন আমরা তাদের কাছে ডকুমেন্ট দিলাম, আমি সেই ডকুমেন্টের উপরে ভেরিফিকেশন করলাম, করে আমরা সেটাকে পুট করলাম, এটার এই আছে বা নেই, যদি কিছু না থাকে তাদের কাছে ক্লারিফিকেশন চাইলাম যে ডকুমেন্ট গুলো দেওয়ার কথা হয়েছে। অদ্ভুত ভাবে দেখলাম মাইক্রো অবজারভার যারা এলো, তারা আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে হেজি বা এমন করে দিল, অপাঠ্য করে দিল, দিয়ে এগুলোকে সব লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তারপর অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিল। ফলে আমরা যারা এআরও বা এইআরও, যাদের অ্যাকচুয়ালি ফাইনাল ভোটার কিনা চিহ্নিতকরণের কাজ, আমাদের কোনো ভূমিকাই রইল না। এবং এখন বিএলওদের ওপর দোষ দেওয়া হচ্ছে, আমাদের ওপর দোষ দেওয়া হচ্ছে, আমরা সব ক্লিয়ার করেছি। এবং সত্যি কথা বলতে কি, এখন যারা আছেন অ্যাডজুডিকেশনের নামে বিচারক, তাদেরকে ওই সময়ই নেই যে ধরে ধরে কি কি ডকুমেন্ট হার্ড কপি দিয়েছে সেগুলো দেখা। এই একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইবার হিন্দুর বহু মানুষ, শুধু মুসলমানও নয়, তারাও তো একইভাবে, যদিও তাদের পার্সেন্টেজ লো, তাদের ডিলিটের সংখ্যাটা বেশি, ডিলিট হয়েছেন প্রচুর। তো এইটা কেন তাদেরও ওই একইভাবে, কি ডিজাইনের মধ্যে কিছু হিন্দুও পড়েছেন, কিছু এটা কি বুথুয়ারি ডিজাইন, না যেখানে বিজেপি বিরোধী শক্তি বেশি আছে সেখানে বেশি করে এইরকম করা হয়েছে? কি পরিসংখ্যানটা অ্যাকচুয়ালি জেলাওয়ারি বা আসন অনুযায়ী তোরা যেরকম করেছিস, কিছু যদি উদাহরণ দর্শকের সামনে বলতে পারো। হ্যাঁ, যেমন একটা আসন ওয়াইজ যেটা আমরা করেছি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, এইটা কিন্তু এআই কে সহজেই ফিট করা যায়। এক হচ্ছে যে মুসলিম নাম এবং যেখানে মানে কেন্দ্রীয় শাসক দলের বিরোধী যারা আছে এখানকার তৃণমূলরা, সেই জায়গাগুলোতে টার্গেটেড ভাবেও করা হয়েছে। যদি আমরা এই প্লট গুলো আমরা করেছি আজকে, যে যেখানে তৃণমূল হয়তো ভালো ভোট পেয়েছে সেখানে কত শতাংশ কেটে দিলে তাদের জয়ের সম্ভাবনা থাকতে পারে। এটা প্রচন্ড একটা প্ল্যান এবং এটা আমি বলবো একটা এর মধ্যে ক্রুয়েলিটিও আছে। মানে এত নৃশংস ভাবে এই কাঁচিটা সার্জিক্যাল স্ট্রাইকটা করছে নাগরিকদের উপরে, এইটাকে বলতেই হবে যে দেশের তারা সেবা করার জন্য অ্যাপয়েন্টেড, সরকারের তারা ট্যাক্স পেয়ারের মানিতে তাদের স্যালারি হয়, আর সেই নাগরিক দিকে হেনস্থা করার জন্য তারা সব রকম ঘুঁটি সাজিয়েছে। আমি এবং এই যে একটা মানুষ সরকারের দেয়া তথ্যকেই অস্বীকার করছে, অর্থাৎ যারা পাসপোর্ট দিয়েছে তার মানে তুমি তো তাহলে কার্যত সরকারের একটা কঠিন প্রক্রিয়ার মাধ্যমে একটা পাসপোর্ট পাওয়া যায়, সেটাকে অগ্রাহ্য করছো। সুতরাং এইটা কিরকম ভাবে করেছে যন্ত্রের মাধ্যমে, এটা সত্যি সন্দেহর যে তারা প্রযুক্তির ব্যবহার এবং পুরো ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে এত গোপনীয়তার মধ্যে দিয়ে রেখেছে এবং অনেক কিছু হয়তো আরটিআই আবেদন করলে ওরা দেবে না। এটাই আমার আশঙ্কা। আমি নিশ্চয়ই করবো এইগুলো যে কি প্রক্রিয়ার মাধ্যমে যেটুখানি পাওয়া গেছে এই জেলাওয়ারি হিসেবে মুর্শিদাবাদ ও মালদা, একটু যদি বলতিস যে কিভাবে মানে ম্যাপিং এর সময় ম্যাপিং হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে তারা অ্যাডজুডিকেশনে পড়ে গেল। হ্যাঁ, একটু যদি আমি ওই একটা পরিসংখ্যান আমি জাস্ট একটু বার করে দিচ্ছি, যেটা আমি একেবারে ওই কয়েকটা অ্যাসেম্বলি আমরা করেছি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা উদাহরণ দিলেই এটা বুঝতে পারবো আমরা।
হ্যাঁ, আমি এই সময় একটু বলে যাই সাবির বলার আগে। হ্যাঁ, আসলে হ্যাঁ, এই এগুলো আমরা সবাই জানি কোন কোন জেলায় বেরিয়েছে, তবু যেহেতু ওরা পরিসংখ্যান নিয়ে কাজ করছে, সুতরাং গভর্নমেন্ট তো পরিসংখ্যান ছাড়া বুঝবে না। যে কারণে আমি সাবিরের ওপর ওদের যে ইনস্টিটিউট যে কাজটা করছে, ওরা কিন্তু আবেদন করেছে সবার কাছে যে আপনারা যদি তথ্য দেন তাহলে আমরা বলতে পারবো। সাবির হয়েছে, বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে। হ্যাঁ। যেমন হ্যাঁ, আমরা দেখি সুজাপুরে ম্যাপিং এর পার্সেন্টেজ ছিল, মানে আনম্যাপড এর পার্সেন্টেজ ছিল 1% এর নিচে, অর্থাৎ 0.58%। মাত্র। সেইটা মাত্র। ম্যাপ এখন মানে দাঁড়িয়েছে সেটা যাদের 2002 সালে নাম ছিল, তাই তো? না। নাকি 2002 সুজাপুর সালে সেটা প্রোজেনি সুজাপুরে হয়েছে? না, সুজাপুরে মাত্র 1% এর নিচে লোকেদের আনম্যাপ ছিল। কিন্তু যখন বিচারাধীন বেরোলো তখন 53%, মানে 52.49%। আমি 53% বলছি। হ্যাঁ, বোঝাতে পারছি এটা সুজাপুরে মাত্র 1% নিচের মানুষের ম্যাপ করতে পারা যায়নি। মানে তারা আনম্যাপ ছিল। মানে এম অর্থাৎ তাদের সাথে লিঙ্ক করা যায়নি 2002 সালে। ২ সালের। কিন্তু হ্যাঁ, তারা সেই সংখ্যা একেবারে লাফিয়ে 50% এর উপরে চলে গেল। শামসেরগঞ্জে 1.04%, সেটা চলে গেল 45.92%, অর্থাৎ 46%। মানে হাফ অফ দ্য পিপল। রঘুনাথগঞ্জে হাফ অফ দ্য পিপল। আচ্ছা, রঘুনাথগঞ্জে 0.72% লোকেদের এই লিঙ্ক করাতে পারেনি 2002 এর সঙ্গে। সেইটা লাফিয়ে চলে গেল 45%। লালগোলাতে হয়ে গেল 1.16% ছিল যাদেরকে আমরা লিঙ্ক করাতে পারিনি, সেইটা চলে গেল 42%তে। আম ভগবান গোলাতে 2.65% ছিল, সেটা চলে গেল 40 40.25%, 41% ই বলা যেতে পারে। উম আ আ তারপরে চলে গেল সুতিতে, মানে 1% এর নিচে ছিল, সেটা চলে গেল 39%-এ। আম মোতাহারিতে 0.82%, সেটা চলে গেল 39%-এ। ফারাক্কাতে 2.5% ছিল আনম্যাপ, সেটা চলে গেল 37%। এইগুলো আমরা, এটা মুর্শিদাবাদ সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে এবং এখানকার অ্যাসেম্বলি লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে লাফিয়ে এই পরিসংখ্যানটা চলে গেল যারা বিচারাধীন চলেছে। তাহলে কোথায় গলদটা হলো? না, যেখানে তাহলে আমরা হ্যাঁ, দেখতে গলতটা কোথায় সেটাই, এটাই। গলদটা তার মানে হচ্ছে ভোটারদের এই গলদ, না পুরোটা ইলেকশন কমিশনের নানা রকম ছলচাতুরি? পুরোটাই এইটা ইলেকশন কমিশনের এ ব্যাপারে কোনো দ্বিধা নেই যে ইলেকশন কমিশনের ছলচাতুরির কারণে এই পরিসংখ্যানটা, কেননা একটা পক্ষকে জব্দ করতে হবে এবং সরাসরি এখানে সংখ্যালঘুদিকে জব্দ করতে হবে, কেননা তাদের ভোট পায় না। এই প্রসেসে আমি বলছি না যে অন্য সম্প্রদায়ের মানুষ যায়নি, কিন্তু কিন্তু এইটা যারা কখনো বিজেপিকে ভোট দেবেন না তাদেরকে জব্দ করতে গিয়ে পারলে, এই হেনস্থার প্রক্রিয়ার মধ্যে যেতে পারলে তাদের রাজনৈতিক কার্যটা সিদ্ধি লাভ করতে পারবে বলে এই প্রক্রিয়াটা করেছে। এবং ইলেকশন কমিশন ভারতবর্ষের একটা মানে পবিত্র প্রতিষ্ঠান, যার মূল কর্তব্য নির্বাচন করানো, তারা এরকম একটা নোংরা কাজে যুক্ত হবেন এবং সেটা পরিসংখ্যান দিয়ে দেখানো যেতে পারছে তাদের চরম ব্যর্থতার কারণে এই ধরনের একটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি মুসলিম অধ্যুষিত এবং পিছিয়ে পড়া। আমরা ওভারঅল মুসলিম ছাড়াও অন্য পিছিয়ে পড়া মানুষ, উচ্চবর্গের মানুষদের ডকুমেন্টেশনের নানান ব্যবস্থা থাকে, তারাও পড়েছে, অনেক নামকরা মুসলিম পড়েছে। আমি দেখলাম ফারাক্কার কালিম্পংয়ের ভিডিও, মুর্শিদাবাদের মানুষ, প্রাক্তন জাজ এখানকার অনেক নাম ভেসে আসছে। গ্রুপে তারা লিখছে, তারা বিভিন্ন সরকারি চাকরিতে জুডিশিয়ারির মধ্যে আছে, তাদের ক্ষেত্রে হয়েছে। এইটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের একটা পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গি এবং ব্যর্থতার কারণে আজকের এই ভোগান্তিটা হচ্ছে। এই অ্যাডজুডিকেশন যে এত 1% থেকে 50%, এটা কারণ কি শুধু নামের বানান, না বয়স, না কি, মানে কি এটা নিয়ে কিছু সমীক্ষা কিছু মূলত পাওয়া যাচ্ছে? নামের, হ্যাঁ, নামের দিক থেকে, কেননা আমরা দেখেছি যে মাননীয় বিচারপতি জয়মল্ল বাগচির নামটিও কিরকম ভাবে এসছে। এই এআই এআই এর প্রযুক্তিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, নামের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপকভাবে দেখা গেছে যে এই একটা যেমন ট্রান্সলেশন হচ্ছে বা অন্য নামে যাচ্ছে, কোনোভাবে সন্টু দাস সবজি দাস হয়ে গেছে। তো এইটা এরকম আমরা আমরা নানান রকম অজুহাত পাচ্ছি যে হাস্যকর ভাবে এটা যে এইটা কিন্তু সহজেই এড়ানো যেত যদি একেবারে বিএলও স্তরে এইগুলো তারা ভেরিফিকেশন দিয়েছে। এই যে মাঝে মাইক্রো অবজার্ভার, তাদের এখানকার নাম সম্বন্ধে কোন রকম আইডিয়া নেই, তারা কিরকম ভাবে করেছে আমরা জানি না। কোন রকম ফ্লেক্সিবিলিটি ছাড়াই কোথাও যখন একটু মাত্র ডিফারেন্স দেখতে পেয়েছে, তারা সবগুলোকে এরা বিচারাধীনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কি মনে হচ্ছে প্রথম দিকে, মানে আমাদের সোমবার পর্যন্ত যে পরিমাণে 4.5 লাখ মাত্র এই 60 লাখের মধ্যে
অ্যাডজুডিকেশনের ক্লিয়ার হয়েছে, তার মধ্যে সোজা পরিসংখ্যান বলছে 28%, অর্থাৎ মোর দ্যান 1 লাখ ভোটার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। 1/3 প্র্যাকটিক্যালি যদি বাদ চলে যায় এই নামের, তাহলে তো আলটিমেটলি যারা বিচার ব্যবস্থায় বসেছে, প্রথম কথা আমি এই ব্যাপারটা বিচারকদের ওপর রাখবো কেন, সে তো পরের প্রশ্ন। সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টে মামলা গেছে, তাহলে তো আলটিমেটলি 60 লক্ষের মধ্যে দেখা যাবে যে 20 লাখ ফাইনালি, যদি এইভাবেই এগোতে থাকে, যদি আদৌ ক্লিয়ার হয় এই কদিনের মধ্যে, কারণ ভোট কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 15 তারিখ ডিক্লেয়ার হয়ে যাবে, হাতে মাত্র 7-10 দিন সময় আছে, তারপরে নমিনেশনের দিন পর্যন্ত হবে ঠিকই, সেটা কবে নমিনেশন হবে তো কেউই জানে না। তাহলে তো 20 লাখ মানুষ চোখ কান বুঝে বাদ চলে যাবে যারা জেনুইন ভোটার। তার মানে আলটিমেটলি যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছিল, ইলেকশন কমিশন মুখে যাই বলুক না কেন, সেই কাজটায় তারা সফল হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি? একদম, মানে যে গতিতে যাচ্ছে এবং কেননা আমরা পুরোপুরি জুডিশিয়ারির পক্ষেও এইটাকে এক্ষুনি ডিসপোজ করে দেওয়া, তারা মানে যে গতিতে করতে হবে, আর সবাই এত ফ্লেক্সিবল নয়, কেননা তারা আচ্ছা জুডিশিয়ারি মাত্র একদিনের ট্রেনিং পেয়েছে, যারা এই কাজে যুক্ত আছে তারা একদিনের ট্রেনিং পেয়েছে, এবং অনেক সময় যখন কালেকশন করা হয়েছিল ডেটা, যে সাপোর্টিং ডকুমেন্ট, সেই ক্ষেত্রে তারা কিন্তু কোন রকম, তারা যে জমা দিয়েছিল, জমা পড়েছে, তার কিন্তু কোন রকম রিসিপ্ট দেওয়া হয়নি। সেটা যদি কোথাও মিসপ্লেসড হয়, আমি ধরছি যদি মিসপ্লেসড হয়নি, সেই ক্ষেত্রে যে গতিতে যে রেটে চলছে, অনায়াসেই যে পরিসংখ্যানের কথা আপনি বলছেন যে 20 লক্ষ মানুষ, এবং যেই উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে নেমেছিল সেই উদ্দেশ্যে তারা সফল হবে, এবং এইটা একটা শুধু মুসলমান নয়, একটা বাঙালিদের উপর একটা যে বড় অত্যাচার করছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু প্রমাণিত হবে। যে এই পরিসংখ্যান আমাদের কলকাতা বা উত্তর বা দক্ষিণ 24 পরগনার কোনো পার্টিকুলার কেন্দ্রের এইরকম একদিকে ম্যাপিং না হওয়া এবং কি আছে, একটু কি বলা যাবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি পর্যন্ত করতে পেরেছিলাম, কিন্তু এই ম্যাপিংটা পারছি না। আমি যেটা আপনাকে আগেও বললাম যে আমরা এই কাজগুলো করছি, সেটা নজরে আছে, ইলেকশন কমিশন ভালোভাবে জানেন, যাদের নাম নিলেন তারা খুব ভালোভাবে জানেন যে আমরা এই কাজটা করছি, এবং এইটা যাতে মানুষের সামনে না আসে যে কারা আন্ডার বিচারাধীন এবং কাদের নাম বাদ গেল, এই পরিসংখ্যান, ধর্ম বা নানান টাইটেলের ভিত্তিতে যে অ্যানালিসিসটা করছেন, যাতে করতে না পারি। এর আগে যেরকম হয়েছিল যে প্রথম দফায় যখন বাদ গেল হিন্দু কতজন, কোন জাত কতজন, সেইটা যাতে সেইটাকে যাতে করতে না পারি, এবং এইটা আমার মনে হয় আপনার দর্শকদের জানা উচিত যে কতটা মানে একটা প্রতিহিংসা পরায়ণ মানে মনোভাব নিয়ে, যে এই তথ্যটাও যাতে জানতে না পারে, তার সমস্ত ব্যবস্থা কোনো একটা আইটি ডিপার্টমেন্টের হেল্প নিয়ে এটা করেছে। এবং আপনি দেখে থাকবেন যে ফটোর উপরে এই আন্ডার এডুকেশন কথাটা লেখা আছে, তার ফলে ওইটা আমরা অনেক সময় সরাতে পারছি না। আমরা চেষ্টা করছি খুবই কাল দুরাত জেগে, আমাদের যারা রিসার্চাররা আছে, যারা এগুলোকে ডিবাঙ্ক করার চেষ্টা করছে, টাইম লাগবে, কিন্তু আমরা ওইটা করে দেখানোর চেষ্টা করব যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লিস্ট আমরা বার করেছিলাম, সেই প্রপোর্শনেটি কিন্তু দেখা যাচ্ছে যে মূলত মাইনরিটিদের ক্ষেত্রে একটা লার্জ নাম্বার এফেক্টেড হচ্ছে, সেটা আমরা চারিদিক থেকে যে ধরনের ফোন পাচ্ছি, সেটা দেখে আমরা বুঝতে পারছি যে মুসলিমদের ক্ষেত্রে এটা ডিসপ্রপোর্শনালি হাই একটা নাম্বার বেরোচ্ছে। এটা মতুয়া বা অন্যদের ক্ষেত্রেও কি কিছু দেখা যাচ্ছে? কারণ আমি দেখছিলাম নদিয়া, বাগদা, বনগাঁ এই চত্বরেও কিছু বিক্ষোভ শুরু হয়েছে, এবং লোকে নিউজ দেখিয়ে বলছে যে গ্রামের পর গ্রামের নাম বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, গ্রামের পর নাম বাদ চলে যাচ্ছে, সেখানে কিন্তু ওভারঅল ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে, যেখানে ওখানে তো আনম্যাপড পপুলেশন বেশি ছিল, কিন্তু সেটা অনেকটা অ্যাডমিশনের ক্ষেত্রে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির পর থেকে সেইটা একটু অনেক সময় এখানে হয়তো ফ্লেক্সিবিলিটি দিয়ে সেলফ ডিক্লারেশনও নেওয়া হয়েছে। এই পলিটিক্সটা ধরতে পারছে না, মতুয়াদের মধ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে, কারণ তাদের ডকুমেন্টেশন কম ছিল, সেই কারণে তো হেনস্থা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে জেলা ওয়াইজ পরিসংখ্যানে দেখা যাচ্ছে তারা কিন্তু ইমপ্রুভ করেছে ইন টার্মস অফ মানে ফাইনাল লিস্টে যাওয়ার দিকে। সুতরাং এইটা আর আমাদেরকে রাগঢাক করে বলার নেই, কোনো কারণ নেই মুসলিম দিকে টার্গেটেড করে বলা হয়েছে, এটা মনে হয় আমাদেরকে বলতে হবে জোর করে। আমি জানি যারা সেকুলার হিসেবে অনেকে দাবি করে, তাদের খুব বলতে কষ্ট হচ্ছে, না আমরা সবার জন্য কাজ করব, কিন্তু খুব স্পষ্ট ভাবে বলতে হবে এইটা যে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজকে প্রধান এক সংবাদপত্রে
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার যাদের নাম বাদ গেলেও আমি জিতবো, কিন্তু একটু ভাবতে হবে, আপনাকে অনুরোধ করব, যাদের ভোটার নাম বাদ গেছে তাদের যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা মারা এইটা যাচ্ছে তো ছেড়ে দিয়ে, টেনশন। হ্যাঁ, তারা তারা টেনশনে মারা যাচ্ছেন, এইটাকে বাদ দিয়ে ভোট হতে পারে না। আপনাকে সেই অবস্থান নিতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে ভোটে আপনি আপনি প্রথম কথাই আজকে প্রথম প্রথম সারির সংবাদপত্রে এটা হেডিং হয়েছে যে ভোটার কার্ড দিলে আমি জিতবো, জেতাটা বড় কথা নয়, নাগরিকদের অধিকার রক্ষাটা সবচেয়ে বড় কথা। সেইটা কিন্তু সব দলকে নিশ্চিত করতে হবে। এইটা আমি আবেদন করব, এবং মুসলিমরা ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড, এইটা যেটাতে ভালোভাবেই দেখা যাচ্ছে। আমি আমি যেখান থেকে শুরু হয়েছিল যে ট্রান্সপারেন্সি, তার মানে যে তালিকাটা বেরিয়েছে, যেটা সার্চ করলে পাওয়া যাচ্ছে, সেইখানে পরিষ্কারভাবে কিছুতে বুঝতেই দেওয়া হচ্ছে না যে কার কেন বাদ গেল, কার অ্যাডজুডিকেশন এমন করে করা হয়েছে যে একটা পার্টিকুলার 100 বা 200 লোকের আমি বার করলাম, করে তার কি নাম ধাম, তার ধর্ম বা জাত, হিন্দু হলে কি, মুসলমান হলে কি, মানে সেই পরিসংখ্যানটা যাতে গোপন থাকে, অর্থাৎ একেবারে স্ট্যাটিস্টিক্যাল জানলারই শুধু নয়, স্ট্যাটিস্টিক্সেই যাতে না যাওয়া হয়, সেই প্রক্রিয়াটাও ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন করেছে একেবারে। সেই জন্যই বলছি যে এই কাজটা তো কোনো পাপ কাজ নয় যেটা আমাকে গোপনে করতে হবে। হ্যাঁ, তাহলে মানে গান্ধী বলেছিলেন যে অল সিনস আর কমিটেড ইন সিক্রেসি। তাহলে এইটা কি কোনো পাপ কাজ যার জন্য এত গোপনীয়তা রাখতে হবে? আমি কেন এবার এত একটা রাখতে হবে? একদম একদম আর একটা যেটা কথা হচ্ছে যে প্রথম থেকে যেটা সুব্রত গুপ্ত বা অন্যরা এমন করে একটা ভাব দেখাচ্ছিল যে ওই হয়ে গেছে প্রায় কয়েক লাখ, তার মানে তারা কি জেনে শুনেও প্রথম থেকে এই ব্যাপারটা মিথ্যে কথা বলে টাইম কিল করছিলেন, কি মনে হয়? মানে একদমই আমি পলিটিক্স টাইম কিল করার আরেকটি দিক হলো যে আমাদেরকে যেহেতু একটা সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে যেতে পারে, ভোট ডিক্লেয়ার করতে হবে, এই হ্যাঁ, সময়টা কেটে নিয়ে এখন এখন এরকম অবস্থান নিতে পারে যে যাদের নাম এরকম বিচারাধীন আছে তাদের ছাড়া আমরা রোল পাবলিশ করছি এবং ইয়েস, ভোটে যাবে, তার মানে তাদের হ্যাঁ। রাজনৈতিক যে উদ্দেশ্যটা, তারা অ্যাজ এ লয়াল ব্যুরোক্র্যাট সেই কাজটা করে দেবে। তো মানে একটা এটাই সবাই জিজ্ঞেস করছে, মানে আমার কাছেও ফোন এসছে, একাধিক লোকজন বলছে যে তার মানে অত্যন্ত টার্গেটেড হয়েছে, যে করা হয়েছে সেটা পরিষ্কার, পরিসংখ্যান দিক থেকে নেওয়া হচ্ছে সেটা পরিষ্কার, এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এইটা যা বেরিয়ে গেছে তার উপরেই ভোট হোক। এবং এই যে প্রক্রিয়া, কি মনে হচ্ছে যদি যে কজন বিচারক এখনো ভিন রাজ্য থেকে আসেননি, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে যদি সবার নাম তোলা যায়, তাহলে কতটা সময় লাগতে পারে? একটা মিনিমাম তো 20 দিন, 30 দিন, 40 দিন? না, ওরা তো 14 তারিখের কথা বলছে। মানে জুডিশিয়ারি কাজ করছে না, তাদের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। তারা তাদের এবং তারাই আশা করছি এই ধরনের একটা সংকটের হাত থেকে নাগরিকদিকে বাঁচাতে পারবে। তারা ন্যায়ের অধিকার তুলে ধরবে, এবং তাদেরকে যারা সাহায্য করছে, কিন্তু এই ক্ষেত্রে যদি তারা ফ্লেক্সিবল অ্যাপ্রোচ না নেয়, তাহলে কিন্তু একটা বড় বিপদ আছে। এই জন্যই বললাম, এমনকি অনেক ক্ষেত্রে তাদেরকে, কেন জুডিশিয়ারি এভিডেন্স এর উপর ভিত্তি করে কাজ করে, অনেক মানুষের এভিডেন্স নেই যেমন, কিন্তু অন্য ইনোভেটিভ এভিডেন্স, যদি পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্য কোনো কিছু ডকুমেন্টস গুলোকে নিয়ে এবং ডকুমেন্ট জমা দেবার সুযোগ থাকে, তাহলে কিন্তু তারা, এবং 2002 এর লিস্টে নাম আছে, এখন পুরোটাই জুডিশিয়ারির উপর নির্ভর করছে তারা কতটা হিউম্যান অ্যাপ্রোচে এই কাজটা করবেন। আশা করছি আমাদেরকে তাদের উপর ভরসা রাখতেই হবে। তারা ন্যায় প্রতিষ্ঠা করবে এবং সেই অনুযায়ী পশ্চিমবাংলার ভোটার তালিকা প্রকাশ করবে। তার মানে একটা অদ্ভুত মানে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, একটা কোনোটার ধোঁয়াশাচ্ছন্ন মধ্যে পরিবেশ এবং ক্ল্যারিটি নেই, যেটা 4 মাস ধরে চললো পাবলিকলি, যেটা মানে সবচেয়ে বড় অভিযোগ, গোটা ব্যাপারটা যেখানে পরিষ্কার ট্রান্সপারেন্ট হবে, যেটা বারবার বলা হচ্ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই কাজটা ভুল করার জন্য এমন করে প্রথম দিকে প্রচার করছিল বিজেপির, এবং বিজেপির শিক্ষিত লয়াররা বলছেন বিএলওরা দোষ করেছে। বিএলওদের তো কিছু করার নেই, ওরা যা পেয়েছে স্ক্যান করে দিয়েছে। এরপর বলছে এই আর তাতে ডাব্লিউবিএসএস অ্যাসোসিয়েশন তারা প্রতিবাদ করেছে। ইলেকশন কমিশন এবার তাদেরকে হুমকি মেরে বলছে তোমরা লক্ষণ রেখা অতিক্রম করছো, আমাদের তোমরা মুখ খুললে আমরা অ্যাকশন নেব। তার মানে ইলেকশন কমিশন প্রি মাইন্ডসেট করে রেখেছিল যে আমরা এই কাজটা করব, তোমরা যতই না ডাটা দাও, যাই করো না কেন, মানে পরিসংখ্যানের জাগলারি আমরা করবই, এবং করে দেখাবো 95% লোকের হয়ে গেল, 5% বাদ যা গেল গেল। এইরকম কি কোন একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকতে চলেছি?
আমার তো মনে হয় মানে বিএলওরা সবচেয়ে গ্রাউন্ড লেভেলে পরিশ্রম করে যে কাজটা করেছে সেটাকে একেবারে নস্যাৎ করে দিচ্ছে মাইক্রো অবজারভার এইসব এনে। তারা চেষ্টা করেছিল এবং এবং তারপরে আবার এই এআই এর প্রযুক্তি ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আমরা বারবার বলছি তাকে ইনফ্লুয়েন্স করা যায় যে পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করতে হবে, পার্টিকুলার জোনকে টার্গেট করতে হবে। এইটা সম্পূর্ণভাবে যে ইউজ করছে তার মানে উপরে বাড়ে। এই ব্যাপারে কমান্ড দেওয়া যায়। কোনো তার মানে এআই তে হ্যাঁ, তাকে এআই তে তাকে প্রোব দেওয়া কমান্ড যায় দিলে যে তাকে এই ব্যাপারে আমি নিশ্চিত অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি যে এইটাকে টার্গেটেড ওয়েতে আমরা যদি প্রোগ্রামিংটা করি তাহলে এবং সেটাই রিফ্লেক্টেড হচ্ছে। যতই ওরা সাফাই দেবার চেষ্টা করুক এইটা একেবারে বিশ্বাসযোগ্য নয়। এটা টার্গেটেড হয়েছে এই কারণেই আমরা দেখলাম যখন আনম্যাপ থেকে ম্যাপ থেকে কিরকম ভাবে একেবারে 100% মানুষ শিফট করে গেল, ডায়াগোনালি শিফট করে করে গেল। এইটা এই একটা পার্সেন্টেজ হতে পারে কিন্তু একেবারে নাটকীয় ভাবে মিরর ইমেজ হয়ে গেল যেখানে যত ম্যাপ পপুলেশন সেখানে তত বিচারাধীন। এইটা কোনোভাবেই কোনো যুক্তির মধ্যে আসছে না। এইটা উদ্দেশ্য প্রণোদিত ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পরবর্তীকালে যারা গবেষক তারা গবেষক দেখবেন এই বিষয়টা নিয়ে একটা অটোনমাস বডি কতটা নিচে নামতে পারে সেটাও এরা দেখিয়ে দিল। আচ্ছা, এই গবেষণা কাজে কারা কারা যুক্ত ছিলেন যদি একটু নামগুলো বলা যায়। আমি বলে দিই আমাদের একটা টিম কাজ করছে বিশেষভাবে খুবই ইয়াং স্কলার অসীম চক্রবর্তী, শৌক্তিক হালদার, সোহেল বল্লী, আয়ান শেখ, আয়ান, রুবায়েদ এরা এই কাজটির সঙ্গে আমাদের কাটছে এবং মূলত একেবারে এইটা কিন্তু কোনো ফান্ডেড প্রজেক্ট নয়। আপনাদেরকে আবার বলছি এইটা আমাদের গণতন্ত্রের রক্ষার জন্য একটা যে সংবিধানকে রক্ষার জন্য এই কাজটা আমরা খানিকটা নেশার মতো করে করছি। দিন রাত এরা পরিশ্রম করে এই ডেটা তুলে দিয়েছে এবং আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা আমরা যখন তুলেছিলাম এবং এখনো পর্যন্ত ইলেকশন কমিশন বা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারেনি এই তথ্য ভুল। কেননা আমরা ম্যানুয়ালি চেক করেছি বারবার এবং এইটা নিজে পাবলিক ডিবেট করার একটা সুযোগ করে দিতে পেরেছি। আমি আমার যারা সহকর্মীরা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একটা ইয়াং টিম অফ স্কলার এই কাজটা করতে সফল হয়েছে উইদাউট এনি সাপোর্ট ফ্রম এনি পলিটিক্যাল পার্টিজ। সিভিল সোসাইটির কিছু লোকজন নিশ্চয়ই আমাদের সাহায্যে এসেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমার শেষ প্রশ্ন, তার মানে ওভারঅল তোমরা তো গণতন্ত্রের স্বার্থে তোরা কাজ করছিস, তার মানে কি গণতন্ত্রই কি বিপন্ন? আমার আমি একটা কথা দিয়ে মানে কয়েকটা কথা দিয়ে আমার 12 বছরের ছেলে স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বললো দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড ক্লাস সিটিজেন কি পাবো না। আজকে তাহলে গণতন্ত্র বিপন্ন না হলে ক্লাস 7 এর একটি ছেলে স্কুল থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে প্রথম প্রশ্ন করলো যে সেকেন্ড ক্লাস সিটিজেন। এই ভয়টা যখন একটা স্বাধীন দেশে নাগরিক মধ্যে দিয়ে চলে যাবে তাহলে গণতন্ত্র কোথায় তার মাথা উঁচু করে আছে। নানান রকম ভাবে হয়তো আমি কথা বলতে পারছি, আমার একটু ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু এরপরে এটাও থাকবে কিনা এই ব্যাপারে আমিও সন্দিহান যে এইটাও আস্তে আস্তে হারাতে হবে কিনা। আমাদের সংবিধানের যারা মেকার তারা এই ভয়েসের কথা বারবার বলেছিলেন যে এমনকি সংখ্যালঘু মানুষ যখন এই সংবিধান নির্মাতা হচ্ছে মালদার 20 জন সংখ্যালঘু মানুষ চিঠি পাঠিয়েছিলেন তাদের কথা সংবিধানে প্রতিফলিত হয়েছিল। কিন্তু আজকে সংখ্যায় এত বড় একটা সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে পড়া মানুষ থাকার সত্ত্বেও তারা আর ভোট দেবার অধিকার যেমন হারাবে, কথা বলার অধিকার হারাবে এবং পারপিচুয়ালি একটা ফিলিং অফ অ্যাংজাইটি একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মধ্যে দিয়ে থাকার একটা সূত্রপাত হলো বলে মনে হলো যদি তাদেরকে সব নাগরিক ভোটাধিকার না ফেরত পায়। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এটা বদলতে ভারতের স্বরূপ, এটা সঙ্গী ভারতের স্বরূপ এবং মোদীকাল যেটা 2014 সাল থেকে তৈরি হয়েছে। কাঙ্গানা রানাওয়াত বলেছেন বিভিন্ন সময় ভারতের বিভিন্ন কাল চলেছে, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, সেরকম মোদী কালের মোদী সাম্রাজ্যের যে হিসেব তার নিকেশ, তার যোগী, মোদী, অমিত শাহ এবং এদের সাথে বাঙালির কোনো সম্পর্ক নেই। এরা অধিকাংশই জানে না বাংলা ভাষায়। বাংলাদেশের প্রায় 17 কোটি 18 কোটি মানুষ কথা বলেন, পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ কথা বলেন, আসামের 1.5 কোটি মানুষ কথা বলেন, ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষ কথা বলেন, সারা পৃথিবীতে প্রায় 40 কোটি মানুষ কথা বলেন এবং 8ম বৃহত্তম ভাষা এটা তাদের জ্ঞান নেই। সেই গুজরাটি দুই ক্রনি ক্যাপিটালিস্ট আদানি আম্বানির স্বার্থে বলিয়ান হয়ে মোদী এবং অমিত শাহর দল যে কাজটা করছে এটা পরিষ্কারভাবে বাঙালি এবং বাঙালির স্বার্থ বিরোধী। আমার কথা শুনে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আজকের যে গবেষণা আমি সাবিরকে এই কারণেই বললাম
যে কারা কারা গবেষণা করেছেন। হিন্দু নামগুলো যে কারণে ফুটে উঠলো আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা যখন কোনো গবেষণা করি, মৌলিক কোনো কাজ করি, ভারতের সংবিধান আমাদের হিন্দু মুসলিম এইরকম কোনো আলাদা ভাগ দেয়নি। কিন্তু যে জিনিস নেতানিয়াহু করছে ইসরায়েলের, যে জিনিস ডোনাল্ড ট্রাম্প করছেন আমেরিকায়, ঠিক নেতানিয়াহুকে কদিন আগে আপনারা দেখেছিলেন জড়াজড়ি করে চলে এলেন উনি গুরুজি, ভারতের বিশ্বগুরু, এবং আমেরিকার কাছে তিনি মাথা অবনত করলেন। তাদের কাছ থেকে শেখা কাজ ভারতের ইলেকশন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হচ্ছে। এটা আমি দীর্ঘদিন ধরে বলছি, এটা আমি বিশ্বাস করি, এবং এটা যারা গবেষণা করছে তাদের ফলেও সেটা উঠে আসছে। আপনারা দেখতে থাকুন প্রসূনাচার্য জার্নালিস্ট চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবির অনেক ধন্যবাদ তোকে এই পরিসংখ্যান তুলে দেওয়ার জন্য। আশা করি বিচার বিভাগের উপর এখনো আস্থা আছে, যদিও আজ অব্দি ভারতীয় বিচার ব্যবস্থা নরেন্দ্র মোদী সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা দেখাতে দেয়নি। পিএম কেয়ার ফান্ডের হিসেব কি সেটা আমরা জানতে পারবো না, আমরা অনেক কিছু জানতে পারবো না, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এই বদলতে ভারতের বিচার বিভাগীয় বদলতে ভারত, তারা বিশ্বাসের বড় অযোধ্যা কোর্টের রায় দেয়, তবু বিচার ব্যবস্থার উপর আমাদের আশা রাখতে হয়। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপ নেবেন, তবেই এই চ্যানেলটি চালানোর যৌক্তিকতা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।